আমরা তিনজনে গাছের ডাল থেকে নিচের দিকে তাকালাম। দেখলাম অদ্ভুত দর্শনের কালো একটা জীব নিচে দাঁড়িয়ে রয়েছে। কি হে বড় বিষ্ণু, কি খবর? এক কাপ চা দাও তো দেখি, আর সাথে গরম গরম তেলে ভাজা। আহ, কি গন্ধ! এই রকম গন্ধ পেলে তো ভূত পেতেরাও ছুটে আসবে তোমার দোকানে। কি যে বলেন বাবু, এক্ষুনি চা দিচ্ছি, বসুন না। এই বর্ষাকালে বাড়িতে বসতে আর মন চাইল না, তাই চলে এলাম আর কি। তা খুব ভালো করেছেন, এই নিন চা। কি তারানাথ বাবু, কি খবর, কেমন আছেন? অনেক দিন পর দেখা যে। হ্যাঁ, ভালো আছি। বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর এই গরম চায়ের সাথে তেলে ভাজা, ব্যাস। বাইরে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, এই গরম চায়ের সঙ্গে ভূতের গল্প হলে কিন্তু পুরো জমে যাবে। বাবা, সকাল থেকে কিচ্ছু খাইনি, একটু খেতে দেবে? খুব খিদে পেয়েছে, একটা তেলে ভাজা দাও না। উফ, আর একজন এলো। না না, এখানে কিছুই পাওয়া যাবে না, যাও 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 এখান থেকে। বড় বিষ্ণু, এই নাও। কতজনকে দেব বলুন তো বাবু? সকাল থেকে 10-12 জন আসে, সবাইকে যদি দিতে থাকি তাহলে আমার দোকান লাটে উঠে যাবে। ওসব বাদ দাও, আমাকে আর দুটো তেলে ভাজা দাও তো দেখি। হ্যাঁ বাবু, এক্ষুনি দিচ্ছি, এই নিন। তারানাথ বাবু, এই ঝড় বৃষ্টির রাতে একটা ভূতের গল্প হবে নাকি? না, শুনেছি আপনার নাকি অদ্ভুত ক্ষমতা আছে, আপনি তো তিনাদের দেখতে পান। আপনি কি সত্যি কোনোদিন ভূত দেখেছেন? আমার এই চোখ দিয়ে আমি যা কিছু দেখেছি তা তোমাদেরকে বললে বিশ্বাস করবে না। আরে বলুনই না, ঠিকই বিশ্বাস করব। বাবা, একটা তেলে ভাজা দিবে, খুব খিদে পেয়েছে। এই আর একজন এলো। এই যাও 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 তো, এখানে কিছুই পাওয়া যাবে না, যাও। বড় বিষ্ণু, এই নাও। আজকে যেন ভিখারিদের লাইন পড়ে গেছে, এই ভিখারিদের জ্বালায় আর পারা যাবে না। কি আর করা যাবে বলো, তেলে ভাজার যা গন্ধ, ওরা না এসে আর থাকতে পারছে না। ওসব কথা বাদ দিন তারানাথ বাবু, আপনি ভূত নিয়ে কি যেন একটা বলছিলেন না? হ্যাঁ, ভূত। আচ্ছা, তোমরা কত রকমের নাম শুনেছ জানো? এই পৃথিবীতে হাজার হাজার রকমের ভূত আছে, তবে আমাদের বাড়ির আশেপাশে বেশ কয়েক ধরনের প্রচলিত ভূতের সন্ধান পাওয়া গেছে। যেমন ধরো সাতচুন্নি, পেতনি, বেশভূত, বেচভূত, মামদভূত, আতসী ভূত, ডাইনি, ব্রহ্মদৈত্যী, ডাকিনী, বোবা, নিশি, হাকিনী, আরও কত কি। এদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর হল নিশি। অন্যান্য সাধারণ ভূতেরা নির্জন এলাকায় মানুষজনকে একা পেয়ে আক্রমণ করে, কিন্তু নিশি গভীর রাতে আসে, শিকারকে তার প্রিয় মানুষের কণ্ঠে গান ধরে ডাকে এবং বাইরে বের করে নিয়ে যায়। যদি কেউ ওই নিশির ডাকে সাড়া দিয়ে দরজা খুলে বেরিয়ে পড়ে, তাহলে সে আর কোনোদিন ফিরে আসে না। মনে করা হয় তারা নিজেরাই নিশিতে পরিণত হয়। কিছু তান্ত্রিক তাদের শত্রুদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এই নিশিদের পুষে রাখে। কি বলছেন বাবু? গায়ে তো কাঁটা দিয়ে উঠছে। আমি তো রাতের বেলায় এই বাইরে আর কোনোদিন বেরোবো না। না, বেরোতে পারবে যদি 3 বারের বেশি ডাকে, তাহলে। কারণ নিশিরা 3 বারের বেশি কোনো মানুষকে ডাকতে পারে না। আচ্ছা, তোমাদের তো এখন অল্প বয়স, তাই তোমাদেরকে একটা কথা বলি, শোনো। ধরো তোমরা মাঝরাতে বাইরে উঠেছ,
দেখলে পুকুর পাড়ে অল্প বয়সী একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে। ভুলেও যেন ওই কাছে যেও না, ও হচ্ছে ডাকিনী। ওরা থাকে পুকুর পাড়ে কোনো এক তাল গাছে বা নারিকেল গাছে, আর মাঝরাতে অল্প বয়সী মেয়ের বেশে ঘুরে বেড়ায়। কি হলো, ভয় পেয়েছো নাকি? ভয় কি বলছেন, হাত পাগুলো তো সব কাঁপতে শুরু করেছে। আচ্ছা, তোমরা তো অনেকে বোবায় ধরা শুনেছ, জানো বোবায় ধরলে কি হয়? আজ আর শুনবো না পণ্ডিত মশাই, এখন আমি বাড়ি যাই, বুঝলেন? রোজ দেরি করে বাড়ি যাই বলে মা খচখচ করে। আরে শোনোই না, বোবায় ধরার কথা না হয় পরে একদিন বলবো। ভূতের গল্প শুনতে চাইছিলে না? আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি কথা বলছি, শোনো। তখন আমার বয়স 20-22 বছর হবে। একদিন মামার বাড়ি বেড়াতে গেছি। মামার বাড়ি ঘড়াই গ্রামে। সেখানে গিয়ে জানতে পারি যে প্রতিদিন সেখানে 2-1টা করে অপমৃত্যুর ঘটনা ঘটছে। সবাই একটা আতঙ্কের মধ্যে রয়েছে। সন্ধ্যার পর বিনা প্রয়োজনে কেউই বাড়ি থেকে বেরোতো না, কারণ কারোর জীবন নিরাপদ ছিল না। না জানে কার পর কার পালা আসে। এভাবেই চেনা অচেনা লোকের প্রতিদিন মৃত্যু ঘটেই চলেছে। কারোর ঘাড় মটকানো, কারোর চোখ ওবড়ানো, কারোর আবার বুকে গর্ত। আশ্চর্যজনক ঘটনা হলো, মৃতদেহগুলি একই জায়গার পাশাপাশি পাওয়া যেত। একদিন সন্ধ্যাবেলায় আমি এবং আমার গ্রামের কয়েকজন বন্ধু মিলে গল্প করছিলাম। এই ব্যাপারটা শুনেছিস? কালকে নাকি রতন খুড়ো মারা গেছে। বেচারা হাটে গিয়েছিল, একটু রাত করে বাড়ি আসছিল। বাড়ি আসার পথে কে যেন তার 2টো চোখ উবড়ে নিয়েছে, শরীরের রক্ত শুকিয়ে গেছে। শুনলাম পুরো ব্যাপারটা মায়ের কাছে। খুবই খারাপ লাগলো শুনে। খুড়োর সাথে একই সঙ্গে কত হাসাহাসি তামাশা করেছি। আচ্ছা, তোর কি মনে হয় এই কাজগুলো কে করছে বলতো? আমার মনে হয় এই কোনো মানুষের কাজ নয়। এ কাজ কোনো মানুষ করছে না। এর ঘটনাগুলোর সঙ্গে আদি প্রাকৃতিক জগতের একটা মিল আছে মনে হচ্ছে। মানে একটু খুলে বলতো। মনে হচ্ছে এই গ্রামের ওপর রক্তচোষার প্রভাব পড়েছে, ইংলিশে যাকে বলে ভেলপাইয়ার। রক্তচোষা? সেটা আবার কি? এরা হচ্ছে এক প্রকার মৃতজীব, যা সাধারণত জীবিত মানুষের রক্ত শুষে নেয়। এরা জীবিতকালে যেখানে থাকতো সেইখানের প্রতিবেশীদের ক্ষতি করে চলে এবং তাদের মেরে রক্ত শুষে নেয়। কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? না মানে? তাহলে এক কাজ করা যাক। তোরা তো জানিস এই গ্রামে যারা যারা মারা গেছে তাদের লাশ সব এক জায়গার কাছাকাছিই পাওয়া গেছে। যে জায়গাটায় লাশগুলো পাওয়া গেছে তার পাশেই একটা শিমুল গাছ আছে। কালকে সন্ধ্যা থেকে আমরা ওই গাছটার ওপরে বসে থাকব, তাহলে সবই দেখতে পাবো কে ওই কাণ্ডগুলি ঘটাচ্ছে। কিন্তু ভাই, আমার কিন্তু খুব ভয় করছে, যদি আমাদের সঙ্গেও কিছু ঘটে। আমাকে তো বাড়ি থেকে একেবারেই ছাড়বেই না। আমাকে তো এখনই বাড়ি থেকে বেরোতে দিচ্ছিল না। কোনো মতে আধ ঘন্টার জন্য বেরিয়ে এসেছি। বাড়িতে কিছু বলার দরকার নেই। কালকে ঠিক সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হয়ে আসবি। আমি ঠিক এখানেই তোদের জন্য অপেক্ষা করব, তারপর একসঙ্গেই যাব। পরের দিন পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যা ঠিক 7টার সময় এখানে এসে উপস্থিত হলাম। আধ ঘন্টা পার হয়ে গেল, কারোরই কোনো দেখা পেলাম না। বুঝলাম বেটারা নির্ঘাত ভয়ে আসেনি। তখন একাই যাব ঠিক করলাম। ওরা কেউ আসলো না তো কি হয়েছে, আমি একাই যাব, দেখা যাক কি হয়। আমি চলে যাচ্ছিলাম, পেছন থেকে ডাক দিল, তারানাথ দাঁড়া, আমরাও আসছি। কিরে, এত দেরি হলো কেন বল দেখি? আর বলিস না,
সন্ধ্যার পর থেকে বাড়িতে বের হতেই দেয় না, এই লুকিয়ে আসছি। তাছাড়া দেরি হলো তো এই শম্ভুর জন্য। আমি তো কখন বের হয়ে ওর জন্য দাঁড়িয়ে আছি। আমি কি করব বল দেখি? বাড়ির সবাই ছিল তো, অনেক কষ্টে লুকিয়ে বের হয়ে আসছি। ঠিক আছে, এবার চল তাড়াতাড়ি যাই। চাঁদনি রাত। আমরা তিনজনে যেখানে মৃতদেহগুলো পাওয়া যায় সেখানে শিমুল গাছের মুগ ডালে উঠে অপেক্ষা করতে লাগলাম, কখন ওই খুনি অলৌকিক দৃশ্য দেখতে পাবো। গাছে তো উঠে পড়লাম, ও কি আসবে শিকার করতে? আর তাছাড়া যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে তো আমাদেরকেই। চুপ করবি, ভয় করিস না। এত অধৈর্য হয়ে পড়লে কি করে হবে? আমার মনে হচ্ছে ও ঠিক আসবে। রক্তচোষা নামটা শুনেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। আচ্ছা ভাই, এটা কি সত্যি কোনো রক্তচোষা ভূতের কাজ? আমার ধীর বিশ্বাস কোনো রক্তচোষার দৃষ্টি পড়েছে এই গ্রামে। আচ্ছা, তুই তো বলেছিলিস রক্তচোষা বেঁচে থাকতে যেখানে থাকতো সেখানের প্রতিবেশীদের ক্ষতি করে। তাহলে কি এই প্রেতাত্মা যখন বেঁচে ছিল আমাদের গ্রামেই থাকতো, আমাদের গ্রামেরই কোনো লোক? হতে পারে। যেখানে রক্ত মনে হচ্ছে এই মশারা খেয়ে নিয়েছে। চল এবার বাড়ি যাই। আমারও একই অবস্থা। বাবা, কি বাজে গন্ধ রে! একেই তো মশার কামড়, তার ওপরে এই বাজে দুর্গন্ধটা কোথা থেকে আসছে বলতো? খুবই বাজে দুর্গন্ধ। আমার কিন্তু বমি হয়ে যাবে এবার, আর পারছি না। এই চুপ কর, নিচে কে যেন একটা এসে দাঁড়িয়েছে, ওই দেখ। তার দেহটা মানুষের আকৃতি, পুরো দেহটা বড় বড় লোমে ঢাকা, 10-12 ফুটের বেশি লম্বা। আমার তিনজন ওই জন্তুটার দিকে তাকিয়ে হতবাক হয়ে গেলাম। তার হাতের মধ্যে রয়েছে একটা মৃতদেহ। না, মৃতদেহ নয়, তার হাত পাগুলো এখনো নড়ছে। হঠাৎ শম্ভু বলল, ভাই, লোকটা বেঁচে আছে মনে হচ্ছে এখনো। চুপ, ও শুনতে পাবে, তারপর দেখবি আমাদেরকেও। চারিদিকে পচা দুর্গন্ধে ভরা, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। দেখলাম জন্তুটা ধীরে ধীরে শিমুল গাছটার নিচে এসে তার হাত থেকে ওই মানুষটাকে মাটিতে রাখলো। তারপর সেই দানবটা তার বড় দাঁতগুলো ঢুকিয়ে দিল তার গলায়। তার শরীর থেকে তাজা রক্ত শুষে নিতে লাগলো। একে তো বাতাসে বেড়াচ্ছে পচা দুর্গন্ধ, তারপর ভয়ানক দৃশ্য। শম্ভু হঠাৎ চেঁচিয়ে উঠল। তারপর ওই নরপিশাচটা আমাদের দিকে তাকালো। তার কালো মুখমণ্ডলের বড় বড় দাঁতের ফাঁক দিয়ে তাজা রক্ত ঝরে পড়ছে। ভয়ে আমাদের রক্ত হিম হয়ে এলো। তবে কি এবার আমাদের পালা? কিন্তু অবিশ্বাস্যভাবে আমাদেরকে দেখে ওই নরপিশাচ অদৃশ্য হয়ে গেল। কি হলো ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। সে কেন আমাদেরকে দেখে পালিয়ে গেল? সে তো আমাদেরকে তার শিকার বানাতে পারত। পরের দিন সকালে গ্রামের সবাইকে কথাটা বললাম। গ্রামের পাশের শ্মশানে একটা সাধু থাকতো, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তিনি পুরো কথাটা শুনে বললেন, তারানাথ, তোমার কাছে কি মা কালীর রক্ষা কবচ আছে? হ্যাঁ, খুব ছোটবেলায় বাবা আমাকে দিয়েছিলেন। আমার কোমরে বাঁধা আছে। ওই জন্যই ওই পিশাচ তোমাকে ক্ষতি করতে পারেনি। তবে সাবধানে থাকো, ওর কুদৃষ্টি কিন্তু তোমাদের ওপরে আছে। আচ্ছা, ওকে কেনই বা এই গ্রামের লোকেদের মেরে ফেলছে? আজ থেকে 50 বছর আগের কথা। এই গ্রামে এক বৃদ্ধা মহিলা বসবাস করতেন। গ্রামবাসীরা তাকে ডাইনির মিথ্যা অপবাদে পুড়িয়ে মেরেছে। সেই এই রকম ভূত হয়ে এইসব কাণ্ড করছে। আচ্ছা, ওই পিশাচের হাত থেকে তাহলে বাঁচার উপায় দেখছি, কিন্তু ওই পিশাচ কি এত সহজে ছেড়ে দেবে? গ্রামের শেষে এক শ্মশান আছে, সেখানে ওই বৃদ্ধাকে পুড়িয়ে মারা হয়েছিল। সেখানে বড় পিশাচারিণীর মহাযজ্ঞ করতে হবে,
তবেই ওই গ্রাম থেকে ছেড়ে যাবে। সেই সাধুর কথা মতো গ্রামের পুরনো শ্মশানে পিশাচারিণীর যজ্ঞ করা হলো। তারপরের দিন থেকে গ্রামে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। কিন্তু সপ্তাহখানিক বাদে আমার ওই 2 বন্ধু কালা জ্বরে মারা যায়। তবে আপনি কিভাবে বাঁচলেন? আপনার ওপরেও তো ওই বৃদ্ধার কুদৃষ্টি পড়েছিল। সে আমাকে এখনো মারতে চায়, আমার সাথে সাথে থাকে, কিন্তু আমার কোমরে বাঁধা মা কালীর রক্ষা কবচ এর জন্য আমার কিছু ক্ষতি করতে পারে না। ও সবসময় আপনার সাথে থাকে? কই দেখান না, আমি কোনোদিন ভূত দেখিনি। কেন, দেখনি নাকি? একটু আগে যে ভিখারিগুলি এসছিল ওগুলো কি আদৌ ভিখারি ছিল? না, ভিখারির রূপ ধরে এসেছিল সে। কি? বাবা সকাল থেকে কিচ্ছু খাইনি, একটু খেতে দেবে, খুব খিদে পেয়েছে।